হামলা, যেমন শেখ হাসিনা একটা গুলিও নিজের হাত দিয়ে করে নাই, আমি একমত। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল একটা গুলিও নিজের হাত দিয়ে করেন নাই, আমি একমত। ইভেন আইজিপিও হয়তো করেন নাই, বাট আইজিপির হুকুমটা পুলিশের কাছে গেছে, আইজিপিকে হুকুমটা দিল কে? সেই হুকুমের আসামির বিচারটা হয়েছে। তো সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী বলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা তো থানার ওসিকে হুকুম দেবে না, ন্যাচারালি এটা আইজিপির কাছে আসবে। সেই হিসেবে বিচারটা করার ক্ষেত্রে রাজসাক্ষীটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেদিক থেকে একটা বিষয়। আর একটা ইউএনের যে রিপোর্ট, এই ইউএন রিপোর্টটাকে সে আবার করোবরেট করছে, মানে সমর্থন করা, মানে এগুলো বিচারের দিক থেকে মোটামুটি আমি বলবো, আমি তো আর ভিতরে লয়ার ছিলাম না, তো মোটামুটি স্বচ্ছ বলে। এখন ন্যাচারালি উল্টা দিকের যিনি লয়ার আছেন উনি যে বলছেন সঠিক বিচার হয় নাই, আপিল করলে খালাস হবে, আমি একমত, উনি বলতেই পারেন। আর এটা আপিল করার জন্য স্কোপ হইলেও ওনাকে এসে আপিল করতে হবে উইদিন 30 days। এখন আসলে আপনার প্রতিক্রিয়াটা যদি আপনি লক্ষ্য করেন 13 তারিখ কিন্তু একটা ডেট দিছিল কি রায় কবে দিবে সেইটা নির্ধারণ করার জন্য। তার মানে কি আমার কাছে মনে হচ্ছে যে আদালত বলেন, সরকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার তারা বোধহয় একটা টেস্ট কেস করছেন যে 13 তারিখ আমরা দেখি প্রতিক্রিয়াটা কি হয়। এবং এই 13 তারিখ দেখার পর কিন্তু ওই দিন যদি ভালো ব্যাপক প্রতিক্রিয়া হইতো, কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রতিক্রিয়ার শর্তই হইল ভাঙচুর জ্বালাও পোড়াও, আর কোনো কথা নাই, ভাঙচুর জ্বালাও পোড়াও ম্যান্ডেটরি। আমি সভ্য জগতের কথা আমি দেখি নাই, পৃথিবীর বহু দেশ ইয়েবাইও দেখছেন, আনিস আলমগীরও দেখছে যে একটা প্লাকার্ড লাগায় এক জায়গায় রাইখে আসে, ব্যাস ওখান থেকে তুলে নিয়ে তারা প্রতিক্রিয়া দেখে তার উপরে। কিন্তু আমাদের দেশে এইটা 13 তারিখ যখন ব্যাপকতা লাভ করেনি, 17 তারিখ ডেট দিয়ে দিছে। ওই দিন যদি ব্যাপকতা লাভ করতো তাহলে হয়তো ডেটটা আর একটু পিছাইতেও পারতো। সুতরাং প্রতিক্রিয়ার দিক থেকে আপনি এটা খুব ভালো প্রতিক্রিয়া হয় নাই, যেটা ভাঙচুর যেটা বলার। এবং এক্ষেত্রে মানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা 16টা বছর শাসন করছেন। আজকে দেখলাম একটা পত্রিকা আসে, আমার দেশ পত্রিকায় 230 বছরের ইতিহাসে উনি দ্বিতীয় মহিলা সরকার প্রধান যার মৃত্যুদণ্ড হলো। এখন আপনি আসেন কি মানে প্রতিক্রিয়াটা, এখানে মনে করেন সবার আগে ডিমোরালাইজড হয়ে গেছে স্বয়ং শেখ হাসিনা। কারণ কোথাও তার আমি একটা প্রশ্ন করি, আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তার আশেপাশে মন্ত্রী বা এমপি যারাই ছিলেন কিংবা যারা স্বতন্ত্র প্রার্থীতে হয়েছে নির্বাচিত হয়ে এসছেন আওয়ামী লীগের, তাদের তো আমরা অনেক বক্তব্য শুনতাম শেখ হাসিনার গায়ে আঁচড় পড়লে আমরা একেবারে জীবন দিয়ে দিব, এই করব ওই করব, অনেক কিছু করবো। কিন্তু দলীয় প্রধানের একজনের একটা রায়, সেই রায়ের প্রতিক্রিয়ায় তেমন কোনো না আসা, প্রতিক্রিয়া না আসাটাকে আপনি কিভাবে দেখছেন? আমার প্রশ্নটা ওই জায়গায়। প্রশ্নটা হলো এই জন্য যে একটা কথিত কথা আছে না, যে বালুর ট্রাক সরাইতে পারে নাই বেগম খালেদা জিয়ার সামনে থেকে দীর্ঘ 14 বছরে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। একইভাবে যদি আপনি দেখেন যে শেখ হাসিনা যে পরিমাণ, আনিস আলমগীর অনেক জায়গায় বলছে 2 কোটি কর্মী আছে, অনেকে বলছে অনেক কর্মী আছে, এবং ইউনূস সরকার এমন একটা সরকার, আমি একেবারে মোটামুটি আমার দেখা এক্সপেরিয়েন্স, প্রশাসন তাকে কোঅপারেট করে না, একান্তই যেটুক না পারতে সেটুক করে। রাজনীতিবিদরা তেমন কোনো মানে কোঅপারেশন তাকে করে নাই। তা সত্ত্বেও, এবং আপনি নিশ্চিত থাকেন বিনা বিচারে হত্যা নাই, আয়নাঘর নাই, ক্রস ফায়ার নাই, এটা নিশ্চিত হওয়ার পরেও কর্মীরা যখন বের হইতে পারে নাই, এটার মানে হচ্ছে নাম্বার 1 তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। মোরাল কারেজ এমন একটা জিনিস, ওই আমাদের সাথে অনেক লোকেরই তো কথা হয়, আওয়ামী লীগের বলেন বা বিএনপির বলেন, কথা হয় মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। এবং যে জিনিসটা ভাবছিল যে এই বোধহয় চলে গেল, ইউনূস সরে গেল, এই বোধহয় নির্বাচন চলে আসলো, এবং নির্বাচন হলে কারা সরকারে আসবে সেটা তারা জানতো, সেই সরকার আসলে যে তাদের জন্য সহায়ক হইতো ইতিমধ্যে তা প্রমাণিত হয়ে গেছে। কিন্তু দিনে দিনে যাইতে যেতে হঠাৎ দণ্ডটা যখন হয়েই গেল, একেবারে দাপাস করে তারা ডিমোরালাইজড হয়ে গেছে। এখন মানসিক বল তাদের প্রতিদিন কমতে থাকবে, আমি আপনাকে বলছি। বাড়ার কোনো স্কোপ নাই, কারণ আপনি এই সুযোগে যখন কিছু করতে পারেন নাই, দেয়ার ইজ নো চান্স। 1 নম্বর এই যে সে ডিমোরালাইজড হয়ে গেছে, এবং সে ডিমোরালাইজ হওয়ার কারণে এখানে বর্তমানে গত 17 মাসে আমরা যাদের বডি ল্যাঙ্গুয়েজে যে সমস্ত রাজনৈতিক দলের দেখছি যে তার পক্ষপাতিত্ব করতে চায়, রাষ্ট্রপতি অপসারণ হয় না, এই সব বিষয়গুলো যদি সব আপনি এনে মিলান, আবার আমি এটা আলোচনা করছি, কেউ কেউ বলছে ইনক্লুসিভ নির্বাচন, ইয়েস ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ সহ, এই বলাটা অপরাধ না। কিন্তু আপনি যদি চক্ষু বন্ধ করে ভাবেন তাহলে কি হয়, এই জুলাই এই কেলেঙ্কারির সময় আপনি ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছেন, এটা কিছুটা মনে হয় না যে ওই যেহেতু সরকার বলছে রায় না হওয়া পর্যন্ত নির্বাচন কি কার্যক্রম স্থগিত থাকবে, তখনই তো মনে হয় তারা জুলাই চেতনার বিরুদ্ধে যাচ্ছে। এইরকম যারা করতেছেন তারাও ডিমোরালাইজড হবে, বিকজ এমন একটা জায়গায় এখন কেউ নির্বাচনে আনতে চাচ্ছে কিনা এরকম কথা আসছে, ইনক্লুসিভ নির্বাচন চাই, কিংবা বন্ধ ব্যান্ড করাটা, আমি ব্যান্ড করার পক্ষে বিপক্ষে বলছি না যে আমরা ব্যান্ড করবো, কেন জনগণের ব্যাপার, সরকারের ব্যাপার, সেটাই বলছি। এই কারণে বলছি ডিমোরালাইজড হয়ে গেছে। এবং এই ডিমোরালাইজের সাইড এফেক্ট কি জানেন? এখানে আমার প্রশ্ন হচ্ছে কারণটা কি? আমার প্রশ্ন ছিল এটা যে কারণটা কি, তারা যারা বিদেশে বসে আরাম করছেন, নেতাকর্মীরা কারাবন্দী হচ্ছেন, নির্যাতন, সেই কারণে ডিমোরালাইজ হচ্ছে। না, সেই কারণটা তো এখন অ্যাড হবে।
এতদিন মনে করেন একটা হোপ ছিল, আমার নেত্রী আছে, কেউ কিছু করতে পারবে না। যখন এটা হয়ে গেছে তখন এখন এই নানান কোশ্চেন আসবে, হাউ লং আমরা সাফার করব। কারণ এখানে যারা আটকা পড়ছে তাদের কাছ থেকে টাকা XYZ-রা নিয়ে তাদেরকে কিছু সেভ করছে, থাক আমরা দেখবো, ওখান থেকে তারা টাকা হারাইছে, এখন তারা ডিমোরালাইজ হয়ে গেছে, আমাদের আর হোপ নাই। শুধু তাই না, এই মৃত্যুদণ্ড হওয়ায় তার আশেপাশে অন্য দেশে তার সারাউন্ডিং যারা আছে তারাও এখন ডিমোরালাইজ হয়ে যাবে, এবং তারা চিন্তা করবে এই যে এখান থেকে সরে যাব কিনা, কারণ নিরাপত্তার অভাব বোধ করবে সবাই। সেই জায়গাটা একটু আসবো আপনার কাছে, আমি একটু আনিস আলমগীরের কাছে আবার একটু যেতে চাই। আনিস আলমগীর, অ্যাডভোকেট আবহিনা রাজাকে একটু করে বলার চেষ্টা করেছেন যে বিএনপির বিরোধী যারা, তাদের পক্ষ থেকে বারবার একটি কথাই বলা হতো যে তোমরা এমন নেতাকর্মী যারা খালেদা জিয়ার বাসার সামনে থেকে ট্রাক সরাতে পারোনি, কিংবা তোমরা মিছিল করে তোমরা কারাগারে দিয়ে এসছো বেগম খালেদা জিয়াকে। এই বয়ানটা এবার শেখ হাসিনার বিরুদ্ধেও ওঠার সুযোগ আছে, হলো কিনা যে আওয়ামী লীগের প্রতিক্রিয়া না হওয়ার কারণে? না, আমি সেটা মনে করছি না। কারণ রাজ্জাকি সাহেব যে বারবার বলছে ডিমোরালাইজড হয়ে গেল, তাহলে আমাদের ঘটনাগুলো বিশ্লেষণ করতে হবে। কেন এটাকে ডিমোরালাইজড ওনার মনে হচ্ছে? এটা ডিমোরালাইজের কোনো ঘটনা না। আপনি যদি খেয়াল করে থাকেন যে খালেদা জিয়ার মামলার কথা আপনি উদাহরণ দিচ্ছেন, সেই সময় প্রতিক্রিয়া কী ছিল? তেমন কিছু তো হয়নি। খালেদা জিয়া জেলে নিয়ে গেছে না, সাজা দিয়ে দিচ্ছে না, কিন্তু প্রতিক্রিয়া কেন হয় নাই? কারণ এই রাজনৈতিক দলের কর্মীরা জানে এগুলা অর্থহীন, খালেদা জিয়ার কিছুই হবে না এগুলা দিয়ে, তাদের মধ্যে সেই মনোবল আছে। কিছু হয়নি মানে তাকে 2 বছর জেলে রাখা কিছু হয়নি? হয়েছে, কিন্তু তারা তাৎক্ষণিক, আপনি তো চাচ্ছেন যে তাৎক্ষণিক কিছু হয়নি কেন? তাৎক্ষণিক হয়নি এই জন্যই যে তারা এমনিতেই রাজপথে নির্যাতিত, তাদের উপর কি না হয়েছে, ভুয়া মামলা দিতে দিতে তো শেষ করে দিয়েছে। সেই পর্যায়ে তারা রাজপথে নামাতো হয় জেলে যাওয়া, নয় গুম হওয়া, এরকম পরিস্থিতি ছিল। এই পরিস্থিতিতেও তারা যেটুকু করার সেটুকু করেছে। কিন্তু তারা কি সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে দেবে এটাই আশা করে কেউ? না, করে না। কিন্তু তারা সেটার প্রয়োজন মনে করে না। কিন্তু আপনি উদাহরণ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে সাইদির ঘটনা, যে এরশাদ আমলও কিন্তু একই ঘটনা করেছিল, এরশাদের ক্ষেত্রেও সেটাও একই রকম প্রতিক্রিয়া, আহামরি কিছু হয়নি। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আহামরি কোনো প্রতিক্রিয়া হবে না। কেন হচ্ছে না? এবং আপনারা এগুলো উদাহরণ দিচ্ছেন, জামাতের আমলে যেটা হয়েছিল, জামাতের আমল মানে জামাতের ক্ষেত্রে যেটা ঘটেছিল, যে যুদ্ধাপরাধীদেরকে যখন বিচার করা হচ্ছিল, একের পর এক ফাঁসি হচ্ছিল, তখন এটা ক্লিয়ার বার্তা ছিল এরা আর টিকবে না, এদেরকে ফাঁসি হয়ে যাবে। তো সেই ফাঁসি ঠেকানো একটা ঘটনা ছিল, আরেকটা ছিল সরকার পতন ঘটানো, মরণ কামড় দিতে চেয়েছিল। হ্যাঁ, সরকারকে মরণ কামড় দিয়ে ফেলে দেওয়া। কারণ 14 শুধু একজনের ব্যাপারে, কিন্তু না একজন না, অন্যদের ব্যাপারে এরকম মৃত্যু দেখিনি তো আমরা ভাই। কারো ফাঁসির রায়ের পরে এতগুলো মানুষ, ঠিক আছে, একটা ঘটনা দিয়ে তো তারা বুঝেছে যে পারবে না। এই ঘটনা দিয়ে তারা যখন পরাজিত হয়েছে, তারা দেখেছে যে সরকার পতন ঘটানো এত সহজ না। তারা যে শুধু সাইদি সাহেবকে মুক্ত করতে চেয়েছে প্রতিক্রিয়া দেখে সেটা না, তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল সরকার পতন ঘটানো। এবং সেটা নিজামীর ক্ষেত্রে হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর ক্ষেত্রে হয়েছিল, কাশেম সাহেবের ক্ষেত্রে হয়েছিল। কোনোটা কম আন্দোলন হয় নাই। কিন্তু মূল বিষয় দাঁড়িয়েছিল যে তেরোর যেটা হয়েছিল সেটা অন্যদের মাত্র ছিল না, কারণ এটা দুইটা একযোগে যোগ হয়েছে। একটা হচ্ছে সাইদি সাহেবকে প্রতিক্রিয়া দেখানো, আর একটা হচ্ছে যে এটাকে যদি সরকার যদি পতন ঘটাতে পারি তাহলে কিন্তু আর কোনো বিচার এগুলো হবে না, এবং আলটিমেটলি সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে আশা করছেন? ওরা তো কেয়ারই করে না, ওরা তো বলছে উই ডোন্ট কেয়ার। এরা তো খুব ভালো করে জানে শেখ হাসিনার কিছুই হবে না এই ধরনের মামলায়, এই ধরনের রায়তে। কারণ শেখ হাসিনা আছে একটা নিরাপদ জায়গায়, সেই জায়গা থেকে তাকে আনার কোনো সাধ্য কি কারো আছে? এবং বাংলাদেশ যদি আরো 14টা চিঠিও দেয়, ওই ভারতকে এটা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে, ভারত বলছে নোটেড। দেখেছি, হ্যাঁ আমরা এটা দেখেছি। ভারত কি বলছে? আমরা দিব না, দিচ্ছি, কিছু বলেন নোটেড, তার মানে আমি তোমার এটা দেখলাম, এটার কোনো গায়ে মাখার কিছু নাই। সো এবং আমাদের একজন উপদেষ্টা এখন ওইখানে ভ্রমণ করছে এখন, বা কালকে যাবেন কালকে। তো উনি গিয়েও যে বড় কিছু করবেন তা তো না, কেউ তো আশা করে না যে খলিলুজ্জামান নিয়ে আসবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সেই কারণে এটা হচ্ছিল না। একটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যদি শেখ হাসিনাকে ফেরত না দেয় সেটা নীতি বহির্ভূত কিংবা চুক্তি বহির্ভূত হবে কিনা, সে বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আমি দর্শক আপনার ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল হাসিনা রায় ও আওয়ামী লীগের প্রতিক্রিয়া। আছেন আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, আছেন আবহিনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আনিস আলমগীরের কাছে, প্রশ্নের উত্তরটা একটু জানবো। জনাব আনিস আলমগীর, বলছিলাম বাংলাদেশ এবং ভারতের সাথে একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি বা অপরাধী প্রত্যর্পণ চুক্তিটা ছিল, যেটা করা হয়েছিল ভারতেরই স্বার্থে, যদিও বলি 2013 সালে সম্ভবত অনুপ চেটিয়াকে তারা নিয়ে যাওয়ার জন্য। যে আপনি বলছেন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, না দেওয়াটা কি তারা কি চুক্তি বহির্ভূত কাজ করতে চাচ্ছে?
আপনার দৃষ্টিতে হয়তো চুক্তি বহির্ভূত কাজ, আমার দৃষ্টিতে না, কিন্তু আমার আপনি বা প্রশ্ন। আমার দৃষ্টিতে হতে পারে। আমি বলছি, আপনি বলতে চাচ্ছি আমি বাংলাদেশের কারো কারো দৃষ্টিতে, জি। আর ভারত এটাকে যুক্তি হিসাবে খাড়া করানোর জন্য তাদের কাছেও কিন্তু যুক্তির অভাব নাই। তারা বলবে যে এই বিচারটা কি স্বচ্ছ হয়েছিল কিনা। আমরা একজন ব্যক্তিকে, যিনি সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে হাতে তুলে দেব কি হত্যা করার উদ্দেশ্যে বা দণ্ডিত করার উদ্দেশ্যে, সেই জায়গায় আমাদের মরালিটির জায়গা আছে। আমরা আমাদের জনগণের কাছেও জবাবদিহি করতে হবে যে আপনি একটা ফার্সিক্যাল বিচার হয়েছে তাদের দৃষ্টিতে, আমার দৃষ্টিতে না, সেই জায়গায় তাকে তুলে দিচ্ছেন কেন? আপনি ভারতীয় মিডিয়াগুলোর দেখেন, সে তারা কি কেউ বলছে এটা একটা স্বচ্ছ বিচার হয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকারের পক্ষ থেকে তো তার নোটে, তার মানে হচ্ছে তারা আরো পাত্তা দেয় না। তো এরকম পরিস্থিতিতে আপনি আশা করতে পারেন না যে শেখ হাসিনাকে ইমিডিয়েটলি কেউ দিয়ে দেবে। এবং আমরা যারা এখানে বসে আছি যে শেখ হাসিনাকে দেবে, ফাঁসি দেখব, এবং যারা জুলাইতে যারা নিহত হয়েছে তাদের পরিবারও আশা করে যে তারা এই বিচার দেখে যাবে, সেটা আমার মনে হয় মানে খুবই ডিফিকাল্ট হবে। এবং এই যে বিচার প্রক্রিয়া, যে এই যে কেন যে ডিফিকাল্ট হয়ে গেল এবং এই বিচারটা কেন প্রশ্নের সম্মুখীন হচ্ছিল, সেটা যদি আপনি আমাকে পরে কোশ্চেন করেন আমি জবাব দেব। ধন্যবাদ। আপনার কাছে আসবো অ্যাডভোকেট আবহিনা রাজ্জাকি, যেহেতু অ্যাডভোকেট আইনজীবী। আবহিনা রাজ্জাকি, বন্দি প্রত্যার্পণ চুক্তি যেটা হলো ভারত এবং বাংলাদেশের সাথে, আনিস আলমগীর বলছেন কখনো ফেরত দেবে না ইন্ডিয়া ভারত। আচ্ছা, ফেরত না দেওয়ার কোনো যুক্তি আছে কিনা, বা তিনি বলছেন যুক্তি তাদের কাছেও আছে, আসলে কি যুক্তি থাকতে পারে যে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় তাকে ফেরত না দেওয়া? শোনেন, চুক্তিতে সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষের এখানে কনসিডারেশন থাকে, মানে ভাইস ভার্সা, বিনিময়। উনি ফ্ল্যাট বেচবে, আমি কিনবো, এটা হলো চুক্তি। কিংবা আমি জমি বেচবো, সে কিনবে, বন্দি বিনিময়। তোমার এখানে যদি আমার দেশের যাকে রাষ্ট্রদ্রোহী বা শত্রু মনে করা এরকম কেউ আশ্রয় দাও, তাকে চাইলে ফেরত দিবা, আবার আমরা ফেরত চলে দিবা। এই হলো বন্দি বিনিময় চুক্তি। তার ভিত্তিতে আমরা অনুপচটিয়াকে ফেরত দেওয়া হয়েছে। এখন ন্যাচারালি যারা বড় কান্ট্রি, বড় দেশ, তাদের শক্তি অনেক বেশি, তাদের ইন্টারন্যাশনাল ইয়েও বেশি, তারা এটার ভিতরে অনেক ক্লজ আছে যে তাকে যে ফেরত দিব, যদি তার নিরাপত্তার ঝুঁকি মনে করি, তাইলে একটা বিষয়টা হচ্ছে এখন তো তার মৃত্যুদণ্ড হয়েছে। এখন এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, এখন এই রায় হওয়ার পূর্ব পর্যন্ত আপনি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যা কিছু বলেন, কারণ দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। বাট নাও ইট ইজ প্রুভড। আপনি কোর্ট রাইট রং এই আলাপ আমাদের এই ফোরামে করা অন্যায়, কারণ জাজমেন্ট এখানে হয়েছে এবং তার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে। কোর্ট রাইট রং বলার অধিকার নাই কেন আমাদের? আমরা এখানে বসে যে রায়টা ঠিক হয় নাই, আমি কেন, আমি জনগণ হিসেবে বলতে পারবো, আপনি উকিল হিসেবে বলতে না পারেন, আপনাদের সীমাবদ্ধতা আছে মনে করেন। ওইটা আপনি যদি মনে করেন যে রায়টা খারাপ, জনগণ যে কোনো রায় হওয়ার পর জনগণের প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। প্রতিক্রিয়া দেখান, কিন্তু সেখানে আদালত অবমাননার একটা বিষয় তো রয়েছে। আইন সিদ্ধ হয় না, এটা তো আমি এখানে বসে বলতে পারবো না। আপনি বিচার করতে পারবেন না বলা হচ্ছে আদালত অবমাননা, কিন্তু আপনার বিচারটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে আপনি বলতেই পারেন। আপনি তো, কারণ ভিতরে আমি ছিলাম না, যাই হোক, আমি বলছি কোনটা। তার জন্য আপিল ফোরাম আছে, 30 ডেজের মধ্যে আপিল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তারা আবার রেড নোটিশ দিচ্ছে। এখন এই দায়িত্বটা হলো সরকারের। যেমন ধরেন, রায় দিয়েছে আদালত, দায় দেওয়া হচ্ছে সরকারকে। এখন যদি বলে যে সরকার ক্যাঙ্গারু কোর্ট চালায়, তাহলে শুধু তো ইউনুস না, সবাই একই জিনিস করে। কাজে এটা নাথিং নিউ। যদি বলা হয় যে এই সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, আগের সরকার ক্যাঙ্গারু কোর্ট বানাইছে, কিন্তু আগের সরকারের ক্যাঙ্গারু কোর্টের একটা রায় এখানে খালাস হয়েছে, সুতরাং ওইটা একটা কোশ্চেন মার্ক করা যায়, কিন্তু এটা এখনো কোশ্চেন মার্ক হয়নি। এখন বিষয়টা হচ্ছে কীরকম, যে শেখ হাসিনাকে এখন আনা যাবে না, বিচার করে তাকে ছাড়বে না, ওখানে সে নিরাপদে আছে। এই কথাগুলো বললে আমরা একদিকে যেমন প্রমাণ করে দিই যে শেখ হাসিনা আশ্রয়স্থল ওইখানে, পাশাপাশি ওই দেশটারও বদনাম হচ্ছে, মানে আমরা যদি এটা বলি। আর আর্গুমেন্ট হলো এরকম, মানে সে দণ্ডপ্রাপ্ত হইল, মৃত্যুদণ্ড পাইছে, এখনও সে আসতে পারতেছে না, আসলে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। বিষয়টা কীরকম, যে দুজন কুস্তি লড়তেছে, একজন উপরে একজন নিচে, উপরে জিজ্ঞেস করতেছে নিজের কেমন লাগে, তো নিচের জন বলছে রোদ লাগে কার গায়ে। এছাড়া এই কাভারেজ দেওয়া ছাড়া তো আর কিছু না। কারণ আপনি যেইভাবে বিচারের রায়টা হয়েছে, আমরা যেটুকু বাহ্যিকভাবে দেখছি, ওই একটা রাজসাক্ষী এনাফ, আর তার সাথে আপনার ইউএন রিপোর্ট প্লাস ভিডিও, রাজসাক্ষী তো দিছে। তা আমার কথা সেখানে না, কথা হলো ইউনূস সরকার যদি এই বিচারটা করছে তার আমলে হয়েছে, এখন এটাকে ইউনূস সরকার যদি চ্যালেঞ্জ করে, উনি যদি এইভাবে নিয়ে নেন যে আমি ফেরত আনবই, তাহলে তাদের সাথে কি টানাপোড়েন চলবে সেটা ভিন্ন কথা। কিন্তু ইন্ডিয়া ফেরত না দেওয়ার যথেষ্ট যুক্তি আছে। কি কারণে? সেটা হলো এই, নাম্বার 1, তাকে শেল্টার দিছে। নাম্বার 2, যে আপনি যতদিন ওখানে সে যাওয়ার পরে, মানে যতদিন সে ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে আমাদের দেশের এনসির পোলাপান তারা যা করছে, চিকেন নেক নিয়ে যে সমস্ত বিতর্ক আলোচনা, ওইগুলা কিন্তু হয় নাই। তাহলে কমফোর্ট জোনে ছিল দুই পক্ষের সরকারি ব্যক্তি, আমার কথা বলছি না, দুইটা সরকারি কমফোর্ট জোনে ছিল। সেই কমফোর্ট জোনে যখন 16 বছর ছিল, তাহলে সেই কমফোর্ট জোনটা বিঘ্নিত হয়েছে।
এখন যেহেতু সেইখানে আশ্রয়, যেখানে দুইটা দিক আছে, নাম্বার ওয়ান, কমফোর্ট জোনে ভারতের সাথে যে শান্তিপূর্ণ সহাবস্থা নিশ্চিত করবে, কমফোর্ট জোন রাখবে, তাদের সাথে তো একটা ভারতের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে অলিখিত, এবং বেকায়দায় পড়লে যাতে তারা সেই শেল্টারটা পায়, সেটা পেয়েছে হাসিনা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এখন যদি তাকে ফেরত আনা হয় বা ফেরত আনতে পারে, আমার কাছে মনে হয় যে আনিস ভাই যে কথাটা বললো যে কখনোই ফেরত দিবে না, আনতেও পারবে না, যদি ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটা বার্তাটা যদি পেয়ে থাকেন কেউ, ওনরা বা XYZ, তাইলে ওটা ফেরত আনতে পারলে এটা ভারতের রাজনৈতিক পরাজয় হবে বাংলাদেশের কাছে। সুতরাং এই সমস্ত বিষয় যদি কাজ করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চুক্তির প্রতি সম্মান দেখান, ইয়েস, এই তো একদিনে তো সব না, দুইটা দেশ প্রতিবেশী, যে কথা আছে না যে ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নাইবার্স। সুতরাং প্রতিবেশী যখন চেঞ্জ করতে পারবো না, এখন ডিপেন্ড করে বাংলাদেশ সরকার যতক্ষণ ইউনূস সাহেব আছেন আর যতক্ষণ ভারতে যারা আছেন, তাদের দুজনের ভিতরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কোথায় যায়। কারণ পৃথিবীতে শুধু প্রেম বলতে কিছু নাই, এখানে গিভ অ্যান্ড টেক বলতে পারেন, প্লাস কর্পোরেট চিন্তা ভাবনা। সুতরাং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যদি হয়, কতটুকু স্বার্থ আমরা দিব, কতটুকু স্বার্থ সে পাবে, তার মাঝখানে যদি আনিস আলমগীর আর রাজ্জাকি বলি হয়ে যায়, আমার মনে হয় ওই রাষ্ট্রীয় লেভেলে কিছু আসে যায় না। ধন্যবাদ আপনাকে। আনিস আলমগীরের কাছে যেতে চাই। আনিস আলমগীর, আমরা আওয়ামী লীগের শাসন আমলে বারবার যখন তারেক জিয়ার মামলা বা তারেক জিয়া দেশে কেন ফেরে না, সাহস থাকলে দেশে আসো, এরকম